সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব 23। আকশাও জেদ ধরে বলল, ডিভোর্স তো আমি আপনাকে দিয়েই ছাড়বো, দেখে নিয়েন। মেজবাকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করলো আকশা, কিন্তু সৃষ্টিগতভাবে তৈরি পুরুষালী ওই শক্তির সাথে পেরে উঠল না ও। মেজবা উপহাস করে হেসে বলল, সামান্য দূরেই সরাতে পারছো না, ডিভোর্স কিভাবে দেবে তুমি, ব্লাডি সিভিলিয়ান। বিদ্রুপাত্মক কথাবার্তায় আকশার শরীরে আগুন জ্বলে উঠল যেন। ও এবার শরীরের সর্বশক্তি দ্বারা ধাক্কা দিল মেজবাকে। তবু কোনো কাজ না হয় ও এবার একটা ধারণাতীত কাজ করে বসলো। জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, আম্মা, আম্মা কোথায় আপনি? দেখে যান আপনার ভদ্র শয়তান ছেলে আমার সাথে কি করছে। মেজবা তড়িৎ ওর মুখ চেপে ধরে চাপা স্বরে বলল, বেয়াদব, বেডরুম থেকে এভাবে কেউ শাশুড়িকে ডাকে? তোমার সাথে কিছুই তো করলাম না। আর এমনিতেও আমার তোমার মতো ব্লাডি সিভিলিয়ানের সাথে কিছু করার ইচ্ছাও নেই। মেজবা নিজেই সরে গেল এবার। আকশা ওড়না ঠিক করে নিয়ে পেছনে ফিরে হঠাৎ বলল, বাসায় যাব আমি। ওয়ার্ডরোবের পাশে ওর লাগেজটা রাখা ছিল সেভাবেই। এগিয়ে গিয়ে লাগেজ টেনে নিতেই মেজবা পেছন থেকে প্রশ্ন করল, কোথায় যাবে? বাসায় যাব। আরেকবার বলো। মেজবাকে এগোতে দেখে আকশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। একটু ভয় ডর পেল না, নড়লও না। ও পুনরায় জেদ সহকারে জোর গলায় বলল, বাসায় যাব। শব্দদ্বয় উচ্চারণ করা মাত্র ওর ঠোঁটজোড়া পুনরায় পিষ্ট হলো। আবারও এহেন ঘটনায় আকশা হতবিহ্বল হলো। ও মেজবার বুকে অনবরত ধাক্কা দিতে লাগলো, তবে মেজবা সরল না, যতক্ষণ না পর্যন্ত আকশা হাঁপিয়ে উঠল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এবার ওকে ছেড়ে দিয়ে চাপা স্বরে বলল, আরেকবার বলো বাবার বাড়ি যাওয়ার কথা। আকশা কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটার ভয়ে চুপ করে থাকলো এবার। জেদ ঢেকে গেল ভয়ের আবরণে। ড্যাবড্যাবে চোখে তাকিয়ে রইল মেজবার দিকে। সেই চোখে বিরোধ, বিদ্রোহ। মেজবা এবার দূরত্ব তৈরি করে নিল, কয়েক হাত দূরে সরে গেল ওর কাছ থেকে। প্যান্টের পকেটে হাত রেখে দাঁতে দাঁত পিষে বলল, এগেইন ওই মুখ থেকে বাবার বাড়ি চলে যাওয়ার কথা বের হলে এরপর আর ঠোঁট অক্ষত থাকবে না তোমার। এবারের মতো ছেড়ে দিলাম। আকশা কিছু বলতেও পারলো না, আবার সইতেও পারলো না। চোখ ছলছল করে উঠল ওর। মেজবাকে ধিক্কার জানাতেই বোধহয় একদলা থুতু ছুঁড়ে ফেললো সামনের দিকে। থুতু ফেলে লাভ নেই, তোমার ওই থুতুতে আমার কিছুই যায় আসবে না। অলরেডি ওটা আমি খেয়েও ফেলেছি। টেস্ট ইজ নট ব্যাড। আকশা নাক মুখ কুঁচকে ফেলল। মানুষ এমনও হয়, সরাসরি অপমান করার চেষ্টার পরেও অপমানিত হলো না। লোকটা আসলে কোন ধাতুতে তৈরি কে জানে। দোস্ত, 17 নম্বর ব্রেকআপ। ইরফানের কানে হেডফোন লাগানো, নদীর পাড়ে বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে ও। নদীর ঠান্ডা হাওয়া এসে ওর গায়ে লাগছে। ফোনের ওপাশ থেকে মেজবা বলে উঠল, কিন্তু তোর গলার স্বর শুনে মনে হচ্ছে না যে তুই স্যাড। কিন্তু আসলে তো আমি স্যাড আছি। দেখ, আমি কাঁদছি। আমি সামনে নেই যে দেখবো। দুটো ব্যঞ্জন খা আর ভুলে যা। ভুলে যাওয়া কি এতই সোজা? তোর মতো কঠোর হৃদয় নাকি আমার। আমার এই কোমল হৃদয়ে শুধু তমার বসবাস। হ্যাঁ, তমা, রমা, সুচিতা, পারুল, শিমুল, সব নারীদের বসবাস তোর ওই ছোট্ট কোমল হৃদয়ে। সব জানা আছে আমার, এখন মুখ খোলাস না। তোর নীতিবাগীশ বোন জানে তোর এই কীর্তিকলাপের কথা। একদম না, ওর সামনে কখনো বলিস না দোস্ত। জানলে আম্মুকে বলে দেবে, তারপর আম্মু আমাকে বাসা থেকে বের করবে। জানানো উচিত। মেজবা থেমে গিয়ে বলে, জাস্ট সে একটাই তো লাইফ, অ্যান্ড মুভ অন। চেষ্টা করছি দোস্ত, এখন নদীর পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া নিচ্ছি, মন শান্ত করছি। হ্যাঁ, মেডিটেশন কর। মন থেকে সবগুলো মেয়েকে ধাক্কা দিয়ে বের কর। করতে না পারলে সামনের নদীতে ঝাঁপ দে। আমার সামনে আসিস না আর। রাগ করিস না দোস্ত, আমি এবার সত্যি একজনের প্রতি লয়াল হব দেখিস, কসম করে বলছি। মেজবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল কাটল। জেমিরাজ ঘুম থেকে উঠতে দেরি হলো। আফসান সেই সকালে উঠে জিমে চলে গেছে। আজও অফিসে যাবে না। ম্যানেজারকে গতকালই সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছে। আজকে দিনটা ম্যানেজারই সামলে নেবে। জেমি উঠে ফ্রেশ হয়ে নিল। সাধারণত এই বাড়িতে ওর তেমন কোনো কাজ নেই, এমনকি রান্নাঘরেও নয়। আজ ওদের বাসায় মেজবাদের পরিবারের সবার আসার কথা। জেমি চেয়েছিল অন্তত আজকের দিনটা ও রান্নাঘরে টুকটাক কাজে সাহায্য করবে, কিন্তু আফসানের জন্য সেটাও হলো না। এখন বাজে 11:30। এতক্ষণে বোধহয় রান্নাঘরের অধিকাংশ কাজ শেষ। ও দ্রুত বের হয়ে রান্নাঘরে গেল। গিয়ে দেখল আসলেই প্রায় সব কাজই শেষ। জেমিকে রান্নাঘরে দেখে ওর শাশুড়ি ধমক দিয়ে বললেন, তুমি এইখানে কেন বৌমা? তোমার রান্নাঘরে কোনো কাজ নেই, ঘরে যাও। ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো। জেমি ধমক খেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো।
বিয়ের এত বছরেও ওকে এই বাড়ির কেউ রান্নাঘরে ঢুকতে দেয়নি, সবসময় বিশ্রাম করতে দিয়েছে। এজন্য জেমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে। এমন শ্বশুরবাড়ি কজনই বা পায়। জেমি বিড়বিড় করে, স্বামীটা বাদে সবাই ভালো, অমন স্বামী থাকলে শত্রুরও প্রয়োজন পড়ে না। হিন্দি সিরিয়ালে শাশুড়ি ননদ সবার রোল একাই প্লে করে। জেমি ঘরে এসে এলোমেলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল, সেই সময় দ্রুত পায়ে আফসান ঘরে প্রবেশ করলো। খুব তাড়া দেখিয়ে বলল, জেমি, আমার ব্ল্যাক শার্ট আর অ্যাশ ফর্মাল প্যান্টটা বের করে দাও তো, ইমিডিয়েট। জেমি ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে বলল, শার্ট প্যান্ট বের করে দিব মানে? কোথায় যাবেন এখন? অফিসে। অফিসে এখন? জেমি চরম অবাক হলো। আফসান প্রতিক্রিয়াহীনভাবে জবাব দিল, হ্যাঁ, একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে, আমাকে এখন যেতেই হবে। আফসান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই জেমি পিছন থেকে ওর হাত টেনে ধরল। আফসান ঘাড় ঘুরিয়ে বিরক্ত গলায় বলল, লেট হয়ে যাচ্ছে আমার, ডিস্টার্ব করো না এখন। আপনার আজকের দিনটাও অফিসে যেতে হবে আফসান? আজ তো আপনার বাসায় থাকার কথা ছিল। আমার বাসার সবাই আসছে, তারপর আপনি কিভাবে চলে যান? তুমি কি কথা বোঝো না জেমি? আমার যাওয়াটা জরুরি। কোম্পানির হেড আমি, আমাকেই তো সিরিয়াস ইস্যুগুলো সামলাতে হবে। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? জেমি ওর হাত ছেড়ে দিল, কঠোরভাবে বলল, ঠিক আছে, আপনি আপনার বিজনেসই সামলান। আজকের পর থেকে আমার আর আমার ছেলের কোনো খোঁজ খবর নেবেন না। কথাটা শুনে আফসান কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে, তারপর রিডিকিউলাস বলে ওয়াশরুমে চলে গেল তোয়ালে নিয়ে। জেমিও শার্ট প্যান্ট বের করে বিছানার উপরে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। আকশা ঘরের দরজা ভিজিয়ে ভেতরে তৈরি হচ্ছিল। শাড়ি পরেছে ও, ওর কাছে অকেশন মানেই শাড়ি, এর বাইরে অন্য কোনো পোশাকের কথা ভাবতে পারে না। শাশুড়ির বেগুনি রঙের জামদানি শাড়িটা চেয়ে নিয়ে এসেছে আকশা। ওর শাশুড়ি এমন একজন মানুষ যে তার কাছ থেকে কোনো কিছু চাইতে দ্বিধা হয় না ওর। বেগুনি শাড়ি তো পরে নিয়েছে, তবে এর সাথে ম্যাচিং জুয়েলারি খুঁজে পাচ্ছে না আকশা। ও নিজের জুয়েলারি বক্স ঘেটে দেখছে, বিরক্তি ঠেকছে রীতিমতো। কপালের ঘাম মুছে আরেকটা ড্রয়ার খুলছে সবে, তখনই খট করে দরজা খোলার শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখল মেজবা ভেতরে এসে ফোনটা বিছানার উপরে ছুঁড়ে বসলো একপাশে। একটু পরেই রওনা হবে সবাই, অথচ লোকটা এখনো তৈরি হয়নি। অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাতেও চায় না আকশা। মেজবার কোনো বিষয় নেই, এখন আর আগ্রহ নেই ওর। ও নিজের কাজে ব্যস্ত। ড্রেসিং টেবিলের উপরে জুয়েলারি বক্স রেখে সেখান থেকে বেছে বেছে গহনা, দুল আর চুড়ি বের করছে। হঠাৎ পেছন থেকে শোনা গেল, কি করছো? আকশা ঘাড় ঘুরিয়ে মেজবার প্রশ্নের জবাবে বলল, দেখতে পাচ্ছেন না কি করছি? কাছে আসো, দেখছি। ছি! আকশা মুখ ঘুরিয়ে নেওয়ার আগে মেজবা বলে উঠল, কাল রাতে তো ঘুমাতে দাওনি বিছানায়, বললে তোমার সাথে বিছানায় ঘুমালে নাকি তুমি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবে, সাথেই পুরো বাড়িতেও আগুন লাগাবে। তোমার অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাকে চেয়ারে ঘুমাতে হলো, এই কারণে ঘাড়ে ব্যথাও হলো। এখন এটা সুরাহা কে করবে? আমি কি জানি? ঘাড়ে ব্যথা যেহেতু তোমার জন্য হয়েছে, তাই ঠিকও তুমিই করবা। এসো, মালিশ করে দিয়ে যাও। মেজবার ঘাড়ে হাত বুলাতে বুলাতে শান্ত গলায় কথাটা বলল। বিপরীতে আকশা সরাসরি বলে দিল, পারবো না। পারবো না? কথাটা শুনেও মেজবা তোয়াক্কা করল না। ও এবার কিছুটা হুমকি সুরে বলল, এই শেষবার বলছি আকশা, কাল রাতে যা করেছো তার জন্য কিছু বলিনি, কিন্তু এখন আমার ঘাড়ের ব্যথা ঠিক না হলে তুমি আস্ত থাকবে না। আকশার হাতটা এবার থমকে গেল। ও পাশ ফিরে মেজবাকে এক পলক দেখল, তারপর হঠাৎ কি মনে করে মৃদু হেসে বলল, আচ্ছা, করে দিচ্ছি মালিশ। আকশা সরিষার তেলের বোতলটা নিয়ে বিছানার ওপরে মেজবার পেছনে উঠে বসলো। ওকে উঠে বসতে দেখে মেজবা পরনে জলপাই রঙা স্যান্ডো গেঞ্জিটা নিচের দিক থেকে টেনে কিঞ্চিত উপরে ধরে বলল, গেঞ্জি খুলবো? ব্যথা আপনার ঘাড়ে, বুকে পিঠে নয় যে গেঞ্জি খুলতে হবে। মেজবা বেপরোয়াভাবে জবাব দিল, ওকে, আমি ভাবলাম তুমি আমার মালিশের নাম করে আমার বডি দেখতে চাও কি না, এই সুযোগে যাতে হাতছাড়া না হয় সেই ব্যবস্থাই করছিলাম, কিন্তু তুমি তো সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেললে। সো স্যাড। প্রয়োজন নেই, আপনার বডি দেখার ইচ্ছা আমার নেই, আপনার কলিগদের যেয়ে দেখান। তবা আস্তাগফিরুল্লাহ, আমি কি গে নাকি যে ওদের দেখাবো? তুমি একজন মেয়ে মানুষ, তোমাকে দেখানো যেতেই পারে, কিন্তু ওদেরকে? ছি! মেজবার কথা যেন গায়ে মাখল না আকশা। ও সরিষার তেলের বোতলের সিপি খুলে অল্পখানিক তেল হাতের তালুতে ঢেলে সেই দুই হাতে ভালোভাবে মাখিয়ে এরপর মেজবার ঘাড়ে হাত দিল। প্রথমে চোটে আকশা আলতো করে নরমভাবে মালিশ করতে লাগলো। মেজবা মৃদু হেসে সামনে থেকে বলল,
জীবনে এই একটা ভালো কাজ করেছো, গুড। কথাটা বলার কয়েক মুহূর্তের মধ্যেই মেজবার ঘাড়ে জোরে চাপ প্রয়োগ করলো আকশা, এক প্রকার গলা টিপে ধরার মতো। মেজবার সামনে থেকে চেঁচিয়ে বলল, ভাই কি করছো, মেরে ফেলবে নাকি? আকশা পেছন থেকে আরো জোরে চাপ প্রয়োগ করে বলল, ঘাড়ে খুব ব্যথা না আপনার? সেটার পার্মানেন্টলি নিরাময় করার ব্যবস্থা করছি শুধু। মরে গেলে না থাকবে ঘাড় আর না থাকবে ঘাড়ে ব্যথা। তুমি মারলে তো আমি সহস্রবারও মরতে রাজি। সামনে থেকে প্রতিরোধটা আসা মাত্রই আকশার শক্ত হয়ে থাকা হাতটা নরম হয়ে এলো। ধীরে ধীরে হাত সরিয়ে নিতেই মেজবা এবার খপ করে ওর হাত ধরে বসলো। এক টানে সামনে কোলের উপর এনে ওর কোমর চেপে ধরে কুঁড়ো হেসে বলল, তোমরা মেয়েরা বড্ড নাজুক, সামান্য কথাতেই দুর্বল হয়ে পড়ো। ইউ নো না, মেজবা ইফতেখার সম্মোহন জানে।